এটা তো কইবা আমার হেলি কথা ছিল আমার আগে মনে হচ্ছে পরীক্ষা দাও ক্লাস আসছে দাও দাও পরীক্ষা তুমি দিয়ে দাও তোমাদের একটু দিবা কেমন দাও আমার নামগুলি কেমন দিচ্ছ তো সন্ধ্যা সবাইকে কেমন আছো তোমরা সবাই? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা সবাই? স্যার ভালো আছে আপনি ভালো আছেন আছি, ভালো আছি, আপনি কেমন আছেন? স্যার ভালো আছি আছে আপনি? বাবা, আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয় আছি ভালো। আচ্ছা, তোমাদের কি আজকে 7টা থেকে ক্লাস ছিল কোনো? ইয়েস স্যার। স্যার পরীক্ষা না স্যার পরীক্ষা ছিল। আহ, আচ্ছা, পরীক্ষা কোন সাবজেক্টের পরীক্ষা ছিল তোমাদের? স্যার বাংলা। আচ্ছা আচ্ছা, বাংলা পরীক্ষা ছিল। কেমন হলো পরীক্ষা তোমাদের? ভালো আলহামদুলিল্লাহ। ভালো। আচ্ছা আচ্ছা, আমরা গতদিন কোন মডেল টেস্টটা সলভ করছিলাম একটু বলো তো আমাকে। স্যার মডেল টেস্ট 3 3 না 4 একটু বলো তো আমাকে। তো 3 শেষ করছিলেন, পরে স্যার 4-এর কোন এক নাম্বারটা স্যার করাইছি? স্যার আচ্ছা 4 আচ্ছা এর আচ্ছা, 1 নম্বরটা করাইছিলেন স্যার ও আচ্ছা, আজকে আমরা মডেল টেস্ট, একটু দাঁড়াও আমারে, এখনো হোস্ট করেনি, আমি স্ক্রিন শেয়ার করতে পারতেছি না, একটু সময় দাও। স্ক্রিন শেয়ার করতে পারলে আমরা আজকে আরেকটা মডেল টেস্ট শুরু করব। তোমরা খাতা কলম নিয়ে বসো, আমি দিচ্ছি একটু পরেই স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। আহ একটু দাঁড়াও। আচ্ছা আচ্ছা, আমরা আজকে আরেকটা নতুন মডেল টেস্ট সলভ করা শুরু করব। আমরা এভাবে তোমরা উত্তরগুলো লিখো, এক কথায় প্রকাশ। এটা সম্ভবত, দাঁড়াও আমি দেখিনি, এটা মডেল টেস্ট সম্ভবত 5। ওকে, স্যার এই মডেলটা এখান থেকে স্যার কোশ্চেন করেছিল। আচ্ছা, ওকে, তাহলে আমরা এটা আজকে পুরোটা সলভ করার চেষ্টা করব আমাদের হাতে যতটুকু সময় থাকে। আর আমার খেলা থাকার কারণে বুঝছো আমার গলা একটু বসে গেছে। যদি তোমরা কথা বুঝতে না পারো তাহলে আমাকে আবার জিজ্ঞেস করবে, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে তোমরা খাতা কলম নিয়ে পরীক্ষা বসো। তো এই মডেল টেস্টেরই হয়েছে আচ্ছা, পুরোটাই এটাই পরীক্ষা ছিল? জি স্যার আচ্ছা, পুরোটাই এটাই পরীক্ষা ছিল, তাই তো? ইয়েস স্যার। না স্যার, আচ্ছা পুরোটাই এটা না, 1 না থেকে স্যার 5 পুরো 6 না স্যার। বুঝতে বাদ। স্যার কথা এই বলো। ছ 6 7 8 9 পর্যন্ত স্যার পেয়েছি। আচ্ছা, তাহলে আমরা শুরু থেকে 1 2, 1 নম্বরে আছে যেটা, 2 নম্বর যেটা, এবং 3 নম্বর, এটা সলভ করে ফেলি। 1 2 এবং 5 নম্বরে যে তোমার এক কথায় প্রশ্ন, তারপর তোমাদের একটা সুন্দর প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নটা হচ্ছে কি, দাঁড়াও, এই যে প্রশ্নটা কি, ঢাকায় মুসলিমের কদর ছিল দুনিয়া জুড়ে, এটি বলতে কি বোঝানো হচ্ছে? 1 নম্বরটা লিখবা, 2 নম্বরটা লিখবা, এবং 5 নম্বরটা। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? স্যার স্যার আরেকবার বলুন আরেকবার স্যার একবার বলেন। আচ্ছা আমি, আচ্ছা আমি স্যার বুঝতে মার্ক পারিনি করে স্যার, একবার দিচ্ছি। একটু বলেন। প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি মার্ক করে দিচ্ছি, তোমরা লেখা শুরু করো। আগে 1 নম্বরটা লিখো। ওকে, লিখো।
তোমরা 1 নম্বরটা লিখো, এরপরে আমি লিখতে দিব তোমাদের 2 নম্বরটা, দেন 5 নম্বরটা লিখবো। এরপরে আমরা পরের মডেল টেস্টে চলে যাবো, যেহেতু তোমরা 6, 7, 8, 9 ইতিমধ্যে লিখে ফেলছো। ঠিক আছে, 1 নম্বর প্রশ্নের উত্তর লিখো। আহ একেবারে মডেল টেস্ট সলভ করার পরে তোমরা খাতাগুলো দিবে, আমি প্রত্যেকেরই খাতা চেক করব। আচ্ছা, এখন আমি জিজ্ঞেস করতেছি, এই যে অর্ণব, তারপর হচ্ছে মোস্তফা তাজোয়ার, আহ মুনিম, আয়ান, এদের ক্যামেরাগুলো অফ, ক্যামেরাগুলো অন করো সবাই। ক্যামেরাগুলো অন করে খাতায় লেখা শুরু করো। আমি কিন্তু ক্যামেরা খেয়াল রাখবো, কে কে লিখতেছো কে কে লিখতেছো না। তোমাদের 1 নম্বরটা লেখা হয়ে গেলে আমাকে জানাবে। বুঝো করো। এই যে তাসমিয়া, এ জান্নাত, তারপর রিয়ান, ক্যামেরাগুলো অন করো বাবা, সবাই ক্যামেরা অন করো। এই যে একটু তারপর মেহেদি হাসান, মারজান, স্যার একটু আকিব। সমস্যা এই জন্য। আচ্ছা, সমস্যা থাকলে সেটা অন্য ব্যাপার, কিন্তু এই যে তোমরা একসাথে সবাই হচ্ছে ক্যামেরাগুলো অফ করে রাখছো, এটা অন করো। তোমরা যদি স্যার ক্যামেরা আমার অন করে। নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে, একটু পরে অন করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি অফ করো, সমস্যা থাকলে অফ করো, সেটাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু তোমরা যদি বিনা কারণে অফ করে রাখছো, আমি কিভাবে বুঝবো তুমি লিখতেছো কিনা? এই জন্য ক্যামেরাগুলো অন করে 1 নম্বর প্রশ্নের উত্তর, যে 10টা প্রশ্নের উত্তর লিখো, লিখা হলে আমাকে জানাও। লিখো, দ্রুত লিখো। যাদের লিখা হবে তারা, এই যে তাসমিয়া, জান্নাত লিখো বাবা। নেহা, খাতা দেখবো আমি কিন্তু তোমাদের। তাসনিম লিখো। যে প্রশ্নের উত্তর পারবা না সেটা স্কিপ করবা, কিন্তু তোমরা লেখা শুরু করো খাতায়।
স্যার হ্যাঁ বলো, নিচে না, বুঝতে পারতেছি না, আবার বলো। মানে স্যার নিচের টুকু দেখানে। আচ্ছা, নিচের টুকু হচ্ছে ট নম্বরই তো মনে হয় শেষ না? Yes, sir. স্যার হয়ে ট গেছে। নম্বরই তো শেষ, বলো। আচ্ছা, খ নম্বর হয়েছে। আচ্ছা, এই দুইটা লিখো, এই দুইটা লিখছো। এই যে ট ঠ, বানান শেখানোর বিশ্বস্ত গ্রন্থের নাম, কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হয় কোন জ্যোতি চিহ্নে? জি স্যার। আচ্ছা, জি ওকে, স্যার বাকিটা শেষ। দ্রুত শেষ করো, দ্রুত শেষ করো বাকিটা। আমি যাকে প্রশ্ন জিজ্ঞেস করব সেই উত্তর করবে, ঠিক আছে? গতদিনের মতো গদবাধা ভাবে সবাই উত্তর করবে না। আমি যাকে প্রশ্ন জিজ্ঞেস করব সেই মাইক্রোফোন অন করে আমাকে উত্তর বলবে, ঠিক আছে? ওকে, আরেক সময় বাকিটা লেখা শেষ করো। স্যার 1 নম্বর শেষ। ওকে, বাকিদের একটু সময় দাও, বাকিটা শেষ করো, বাকিটা দ্রুত শেষ করো। আচ্ছা, আলফি, মাইক্রোফোন অন করো বাবা। ক্যামেরা এবং মাইক্রোফোন দুটোই অফ, ক্যামেরা অন করো আগে, তারপর হচ্ছে মাইক্রোফোন অন করো। আলভি, আচ্ছা, ফারাবি মাইক্রোফোন অন করো। ইয়েস স্যার। আচ্ছা, তুমি বলো, আমাদের প্রথম প্রশ্নটা কি? প্রথম প্রশ্নটা হচ্ছে, ওই আলোতে নয়ন রেখে মুদবো নয়ন শেষে, এই চরণটাতে আলোতে কোন কারক ও বিভক্তি বলতো? অধিকরণ কারকে সপ্তমী আ- বিভক্তি। আচ্ছা, তুমি এখন আমাকে বলো যে অধিকরণ কারকটা কি? অধিকরণ কারক হলো একটি কারক যা প্রধানত 3 ভাগে ভাগ করা যায়: ঐক্যদেশিক, অভিভাবক ও বৈষয়িক। আচ্ছা আচ্ছা, না আমরা কি দেখে বুঝবো যে এটা অধিকরণ কারক? এটা যদি কোনো স্থান বোঝায় বা কোনো কাল বোঝায় হ্যাঁ, বা আমি কোনো এই বিষয় উত্তরটাই চাচ্ছিলাম যে যদি স্থান বা কাল নির্দেশ করে তাহলে সেটাকে আমরা অধিকরণ কারক বলবো। তাহলে দেখি আমরা, ওই আলোতে নয়ন রেখে মুদবো নয়ন শেষে, তোমরা কি চরণটা জানো এটা কোন কবিতার? ইয়েস স্যার। জন্মভূমি। হ্যাঁ, শোনো, জন্মভূমিটা এখানে তাহলে ওই আলোতে বলতে এখানে আমার ওই আলো বুঝাচ্ছে আমার জন্মভূমিকে, অর্থাৎ এখানে স্থান বুঝাচ্ছে, তাই না? আর আমরা কোথায় সকলেই দিয়ে জানি, প্রশ্ন করলে পাওয়া বুঝতে পারিনি বাবা, আরেকবার বলো। যায়? কোথায় দিয়ে প্রশ্ন করলে পাওয়া হ্যাঁ সেটাই, আমি বলতেছি যে এইখানে আমরা ওই আলোতে শব্দ দ্বারা বুঝাচ্ছে কোথায়, স্থান বুঝাচ্ছে, কারণ জন্মভূমি বুঝাচ্ছে। আর আমরা সকলেই জানি যে স্থান বা কাল নির্দেশ করে কোন কারক? অধিকরণ কারক। এরপর হচ্ছে তে, এ বিভক্তি, এটা কোন বিভক্তি? আমরা সকলেই জানি কোন বিভক্তি ফারাবি? স্যার সপ্তমী। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্থান বোঝাচ্ছে, আর স্থান বা কাল নির্দেশ করলে সেটা অধিকরণ কারক হয়। বিভক্তিটা আমরা 7টা বিভক্তি মুখস্থ করে ফেলবো। আচ্ছা, তাহলে এটার উত্তর হবে অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। আচ্ছা, খ নম্বরটা হচ্ছে বলবে জারিফ, জারিফ শাহরিয়ার রহিম, টেপা পুতুল বাংলাদেশের কোন লোকশিল্পের মধ্যে শত শত বছর পূর্বে পাল বা কুমুরতির কারিগরি বিদ্যা শিল্পী মনের পরিচয় পাওয়া যায়? সেটা উত্তর হচ্ছে টেপা পুতুল। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আহ মোস্তফা তাজওয়ার, Yes, sir. মাইক্রোফোন অন করো। হ্যাঁ, Yes, sir. সেকালে কারা হাতির পিঠে ও ঘোড়ার গাড়িতে চড়তো বলতো? স্যার গরমে স্যার লিখতে পারেন। আচ্ছা, এই জায়গায় উত্তরটা হবে অবস্থা স্যার আমি সম্পন্ন বলি। ব্যক্তি বা, বুঝিনি, আরেকবার বলো। স্যার স্যার আপনি হ্যাঁ বলে বলো ফেলছেন। বলো 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 বলো।
স্যার অবস্থাপন্ন লোক। হ্যাঁ, অবস্থাপন্ন লোক বলতে বোঝাচ্ছে এখানে ধনী ব্যক্তিরা। প্রাচীনকালে যেমন রাজা বাদশারাই শুধু হাতির পিঠে বা ঘোড়ার পিঠে চড়তো, ঠিক তেমনি সেকালে বলতে এখানে প্রাচীন কালটাকে বা অতীত কালটাকেই বোঝাচ্ছে। তখন এখনো দেখো লাক্সারিয়াস, যেমন হচ্ছে তোমার পাজেরো, তারপর হচ্ছে বিএমডাব্লিউ, এই গাড়িগুলো তো কে চড়ে বেড়ায় বলো তো? অবশ্যই ধনী ব্যক্তিরা, তাই না? অর্থাৎ অবস্থা সম্পূর্ণ ব্যক্তিরা। আর প্রাচীনকালে বা সেকালে তো আমাদের যানবাহনের প্রধান মাধ্যম ছিল নৌকা, হাতি ঘোড়া ইত্যাদি। তাই আমরা বলতে পারি অবস্থা সম্পূর্ণ ব্যক্তিরা কে সেখানে হাতির পিঠেও ঘোড়ার গাড়িতে চড়তো। আচ্ছা, এরপরে হচ্ছে তাহমিদুল ইসলাম, মাইক্রোফোন অন করো। ইয়েস স্যার। পদ কাকে বলে, বা শব্দ বা পদ কাকে বলে? পদ কত প্রকার, দুটোই বলবা। বাক্যে প্রতিটি অর্থপূর্ণ শব্দকে এক একটি পদ বলে। হ্যাঁ, পদ কত প্রকার? পদ 5 প্রকার। আচ্ছা, তাহমিদুল উত্তর কি পদ 5 প্রকার, এটা কি সঠিক? নো স্যার, এখন তো পদ 8 স্যার। প্রকার। নো স্যার। পদ 8 প্রকার, তাই না? হ্যাঁ, আমরা 8 প্রকারই লিখবো। আগে আমরা পদ 5 প্রকারই পড়ছিলাম, কিন্তু এখন পদ 8 ওই প্রকার। স্যার 8 প্রকার দেওয়া। ওকে, 8 প্রকার বলবো আমরা। আমাদের সময়ে পদ 5 প্রকার ছিল। আচ্ছা, এরপরে হচ্ছে মাহমুদুল্লাহ, মাইক্রোফোন অন করো। ইয়েস স্যার। আচ্ছা, মনোযোগ শব্দটি কোন প্রকার সন্ধি সাধিত শব্দ বলো তো? স্যার কত নম্বর? ও স্যার স্বরসন্ধি। আচ্ছা, বাকিরা বলো তো, ওর উত্তর কি সঠিক? নো না স্যার। স্যার বলি। আসসালামু আলাইকুম। আচ্ছা, মনোযোগ এটা সন্ধি বিচ্ছেদ। আচ্ছা, মনোযোগ এটা আগে সন্ধি বিচ্ছেদ করো মাহমুদুল্লাহ, কি আসবে বলো তো? স্যার মন যোগ যোগ। আর মন হ্যাঁ, বিসর্গ যোগ যোগ। হ্যাঁ, ওখানে কিন্তু একটা ওই যে আমরা এইখানে ও কারটা তুলে দিয়ে একটা বিসর্গ আনবো যখন সন্ধি বিচ্ছেদ করবো, স্যার এটার এই একটা সহজ। বিসর্গের জন্য বিসর্গ সন্ধি হবে। হ্যাঁ, এটা তো বিসর্গ সন্ধি বাবা। বিসর্গ সন্ধি জানি তো। হ্যাঁ, আমরা একটা ফর্মুলা আছে না, তার এই যে জফলা তুলে দিয়ে বিসর্গ আসে, ওকার তুলে দিয়ে বিসর্গ আসে, তুলে দিয়ে অনেক সময় বিসর্গ আসে। এটা যখন আমরা বিসর্গ সন্ধি পড়বো তখন আরো বিস্তারিত জানবো। তাহলে এটা মনোযোগ কি ধরনের সন্ধি? আমরা জানি সন্ধি 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, আর একটা হচ্ছে বিসর্গ সন্ধি। হ্যাঁ, এই তিনটার বাইরেও আরেক প্রকার সন্ধি আছে, সেটা কি বলতো? নিপাতন আর নিষিদ্ধ। ব্যঞ্জন সন্ধি। হ্যাঁ, একটা না, ব্যঞ্জন সন্ধি তো আমি বললাম, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। এর স্যার বাইরেও একটা নিপাতন। সন্ধি আছে যেটা আর ব্যাকরণের নিপাতন কোনো সিদ্ধ। সাধারণ নিয়ম মেনে চলে না, সেটাকে বলে নিপাতনে সিদ্ধ, অর্থাৎ এক্সেপশনাল। সে ব্যাকরণে কোনো রুলস মেনে চলে না, যেমন একাদশ, 1 + 10 একাদশ, এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। আচ্ছা, আচ্ছা যাও বাবা। এরপরে হচ্ছে মুকিমুল হাসান, মাইক্রোফোন অন করো। আচ্ছা, আহ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কি বলে? কার? আচ্ছা, বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টা? 11টি। কিন্তু তাহলে কার কয়টি বলো তো? 10টি। আচ্ছা, তাহলে স্যার আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, বলো। আচ্ছা, তুমি কি জানো অবর্ণটাকে নীলিন বর্ণ বলা হয় কেন সেটা? স্যার কার নাই, কোনো কার নেই। সংক্ষিপ্ত রূপ নাই। না, এটার কোনো সংক্ষিপ্ত রূপ বা কার নেই, এ কারণে কি একে নীলিন বর্ণ বলা হয়, না অন্য কোনো অর্থে একে নীলিন বর্ণ বলা হয়? স্যার এটাই তো। আচ্ছা, না বাবা, এটা না। আমরা, হ্যাঁ, আমিও তোমাদের বয়সে বা আমিও যখন 9-10 ছিলাম তখন পর্যন্ত জানলাম যেহেতু এর সংক্ষিপ্ত রূপ নেই এজন্য এটাকে নীলিন বর্ণ বলা হয়, কিন্তু ব্যাপারটা তা না। ব্যাকরণের ভাষায় বলে অ এমন একটা বর্ণ যেটা তুমি ব্যঞ্জন বর্ণ যে কোনো একটা বর্ণ উচ্চারণ করো, কিন্তু সাথে উচ্চারিত হয়। অর্থাৎ মনে হচ্ছে অটা উচ্চারিত হচ্ছে কিন্তু সেটা অদৃশ্য অবস্থায় বা নীলিন অবস্থায় তার সাথে লেগে আছে, তাই না? আমরা যদি ক উচ্চারণ করি উচ্চারণ হচ্ছে, বর্গীয় জ উচ্চারণ করি তারপর উচ্চারণ হচ্ছে। অর্থাৎ আমরা এমন একটা বর্ণ যেটা ব্যঞ্জন বর্ণ উচ্চারণের সময় প্রতিটি বর্ণের সাথে অদৃশ্য অবস্থায় বা নীলিন অবস্থায় লিপ্ত থাকে, এই জন্য অকে নীলিন বর্ণ বলা হয়। তাহলে এরপরে যদি কেউ প্রশ্ন করে অকে কেন নীলিন বর্ণ বলা হয়, তাহলে আমরা বলতে পারবো সবাই। জি স্যার।
আচ্ছা, এরপরে কিন্তু এরপরে যদি কেউ জিজ্ঞেস করে যে অকে কেন নীল বর্ণ বলা হয়, তখন কিন্তু আমরা উত্তর দিব না যে তার সংক্ষিপ্ত কার নেই, তাই এর সংক্ষিপ্ত রূপ নেই, তাই জন্য তাকে নীল বর্ণ বলা হয়। ব্যাপারটা তা না, এটা পুরোপুরি ভুল একটা কনসেপ্ট। অকে কেন নীলিন বর্ণ বলা হয়? কারণ ব্যঞ্জন বর্ণের যে কোনো একটা বর্ণ বা যে কোনো বর্ণ উচ্চারণ করলেই অবর্ণটা তার সাথে অদৃশ্য অবস্থায় বা নীলিন অবস্থায় লিপ্ত থাকে বা লেপ্টে থাকে বা তার সাথে লেগে থাকে। এই জন্যই অটাকে বলা হয় নীলিন বর্ণ। ওকে, আচ্ছা। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা, ফলা, ফলা। বাংলা বর্ণমালায় ফলা কয়টি বলো তো? 6টি। আচ্ছা, আচ্ছা, আমি এর বাইরে থেকে একটা প্রশ্ন করি তোমাদের, যে বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা কয়টি? 32টি, স্যার 32, আচ্ছা, 32টি, মাত্রাহীন কয়টি? 10টি, 10টি, আর 10টি। অর্ধমাত্রা? 8টি। 8টি, আচ্ছা, এখন আমাকে বলো, বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা স্বরবর্ণের সংখ্যা কয়টি? 6টি। 6টি। এটা 6টি। প্রতিটা হ্যাঁ, 6টি, 26টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ, তারপর মাত্রাহীনে 4টি স্বরবর্ণ, 6টি ব্যঞ্জন বর্ণ। এটা আলাদাভাবে মুখস্থ করে ফেলবা, মনে রাখবা, কারণ এখান থেকে একটা প্রশ্ন আসে অনেক সময়। ওকে, আচ্ছা, আমরা আর বেশি কথাতে না যাই। এরপরে হচ্ছে, দাঁড়াও আরেকজনকে জিজ্ঞেস করি। তাসমিয়া এ জান্নাত, স্যার মাইক্রোফোন অন আমাকে করো বাবা। বলেন। হ্যাঁ বাবা, আমি ধীরে ধীরে সবাইকেই করব। জান্নাত, মাইক্রোফোন অন করো। আচ্ছা, এখানে আমরা পরের প্রশ্নটা দেখতে পাচ্ছি, বর এর নারীবাচক শব্দ লিখো। এটা কি হবে? স্যার বউ। বউ না বাবা, স্যার এটা হবে কনে। কনে। এটা অ্যাপ্রোপ্রিয়েট, বুঝছো? বর কনে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি তাসমিয়াকে, যে কবিরাজ শব্দটি কোন লিঙ্গের মধ্যে পড়ে? স্যার আসসালামু আলাইকুম স্যার। কবিরাজ, স্যার এটা পুংলিঙ্গের মধ্যে পড়ে। এটা কি স্যার পুরুষলিঙ্গ না না স্যার উভয়লিঙ্গ। উভয়লিঙ্গ বলো তো? স্যার এটা উভয়লিঙ্গ, উভয়লিঙ্গ। কারণ এটা দিয়ে তুমি বুঝতে পারতেছো না যে কবিরাজটা পুরুষ না মহিলা। ওকে, তাহলে আচ্ছা, এরপরে হচ্ছে নেহা, মাইক্রোফোন অন করো। জি স্যার। গোল্লায় যাওয়া শব্দের বাগধারাটির অর্থ কি? জি গোল্লায় যাওয়া, ক নম্বরটা, বর্গীয় জ নম্বরটা, স্যার নষ্ট বাগধারাটার অর্থ হওয়া। কি? নষ্ট স্যার হওয়া। আর পটল তোলা, পটল পটল তোলা, মারা যাওয়া, মারা যাওয়া। মারা যাওয়া। আচ্ছা, ঠিক আছে, এটা এমনিতে জিজ্ঞেস করলাম। ওকে, এরপর হচ্ছে ফাতিয়া, মাইক্রোফোন অন করো। জি স্যার। আচ্ছা, চেতন শব্দের বিপরীত শব্দ কি? অতন। আরেকবার বলো, বুঝতে পারিনি। অচেতন। অচেতন। আচ্ছা, তোমরা জানো কি আমাদের মনের 3টা রূপ? একটা চেতন, অবচেতন, আর একটা হচ্ছে অচেতন। অর্থাৎ মানুষের মস্তিষ্ক বা মানুষের হৃদয় বা মানুষের মন 3টা ভাগে ভাগ করা যায়, বা 3 ভাবে কাজ করে। একটা হচ্ছে চেতন ভাবে, অর্থাৎ আমরা স্বাভাবিক মস্তিষ্কে বা চেতন মনে বা স্বাভাবিক অবস্থায় যে কাজটা করি সেটা হচ্ছে চেতন চেতন মস্তিষ্কের কাজ। আরেকটা হচ্ছে অচেতন, যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি। আরেকটা আছে, সাহিত্যের ভাষায় বলা হয় অবচেতন। এটা হচ্ছে চেতন এবং অবচেতনের মাঝামাঝি অবস্থায় থাকে। ওকে, এরপরে হচ্ছে তাসনিম, মাইক্রোফোন অন করো। জি স্যার। আচ্ছা, তার গানের কণ্ঠ দারুণ, বাক্যটি শেষে কোন বিরাম চিহ্ন বসবে বলো তো? স্যার বিস্ময়বোধক, বিস্ময়ের সূচক। বিস্ময় সূচক, সূচক, হ্যাঁ, বিস্ময় সূচক চিহ্ন বসবে, কারণ এখান দ্বারা তার অর্থাৎ আরেকজন বলতেছে সে অবাক হচ্ছে, যে এই অবাক হওয়া, এটা তো বিস্ময় সূচক বসে মানে চিহ্নই বসবে। এরপর হচ্ছে আকিব, মাইক্রোফোন অন করো। ইয়েস স্যার। আচ্ছা, কমা অপেক্ষা বিরতির প্রয়োজনে কোন যতি চিহ্ন ব্যবহৃত হয় বলো তো? স্যার দাড়ি। দাড়ি একবারই বাবা পুরোপুরি থেমে যায়, কিন্তু কমাতে তো থামেনি। সেমিকোলন। সেমিকোলন হবে স্যার বাবা এভাবে। সেমিকোলন। দাড়ি হচ্ছে একবারই সবচেয়ে দীর্ঘ সময় যেখানে আমাকে থেমে থাকতে হয়, কিন্তু কমার তুলনায়, কমার অপেক্ষা একটু বেশি বিরতির প্রয়োজন হচ্ছে সেমিকোলনে। ওকে, আচ্ছা, তারপর তোমরা কি 6 নম্বরটা পরীক্ষা দিয়েছো অলরেডি? বাংলা নাম 6, 7, 8? স্যার বানান শেখার বিশ্বস্ত গ্রন্থের নাম কি স্যার, এটা একটু বলবেন? ওকে, অভিধান। অভিধান বাবা। আচ্ছা, তোমরা কি আমার
আচ্ছা, অভিধান একটু দাঁড়াও তোমরা, আমার তো ক্যামেরা অফ, তাই না? তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? স্যার দেখা যায়? স্যার আচ্ছা, দেখা যায়। আমি এই দেখো, আমি দেখাচ্ছি বাংলা একাডেমির অভিধান, ছবি দেখতে পাচ্ছ তোমরা? নো স্যার। না স্যার, হালকা Yes, পাতলা। sir. আচ্ছা, দাঁড়াও, যাচ্ছে ব্যাকগ্রাউন্ডের আচ্ছা, Sir, ব্যাকগ্রাউন্ডের কারণে এই background এই যে, সরাইলে ভালো। স্যার আমার এটা হচ্ছে ইংলিশ আচ্ছা দেখো, এই যে কত মোটা একটা অভিধান, এটা হচ্ছে আমাদের বাংলা ভাষা নিয়ে যে কাজ করে বাংলা একাডেমি তার প্রণীত অভিধান। আর তোমরা যারা স্যার পড়াও পেজ নাম্বার বাংলা, কত? এটা পেজ নাম্বার হচ্ছে বাবা, দাঁড়া একটু দেখে বলি। এটা পেজ হচ্ছে টোটাল পেজ 1434, 1434 পেজের একটা বই। বুঝতে এটা পারছো মুখস্থ কত করতে বড়? হবে পুরোটা? না বাবা, আমরা যেমন ইংরেজিতে ডিকশনারি ব্যবহার করে থাকি না, যে এই শব্দটা মিনিং কি, এটার অ্যান্টোনিম কি, এটা সিনোনিম কি, ঠিক তেমনি আমরা বাংলা অভিধান ব্যবহার করি কেন দেখো। আমি আমার আমার সাবজেক্ট তো বাংলা, তোমরা কি জানো? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যয়নরত বর্তমানে, এখন মাস্টার্স করতেছি। তো আমরা তো উপন্যাস পড়ে থাকি, প্রবন্ধ পড়ে থাকি। এখন দেখো, বিশেষ করে মধ্যযুগের পরপরই যে লেখকরা, রবীন্দ্রনাথ বলো বা বঙ্কিমচন্দ্র বলো, বা শরৎচন্দ্র, মানিক বন্দ্যোপাধ্যায়, এরা যে ভাষায় লিখেছে সেটা কি সাধু ভাষায়। তো এমন এমন কিছু শব্দ আমাদের সামনে আসে, সেগুলো মিনিং আমরা জানি না। তখন আমরা কি করি, এই অভিধানের সাহায্য নেই। যদিও এখন ইংরেজি ডিকশনারির মতো বাংলা অভিধানও পাওয়া যায়, তোমরা চাইলে ওটা আহ নামিয়ে ফেলতে পারো। বানান আন্দোলন, তোমাদের অ্যান্ড্রয়েড ফোন যারা ইউজ করো তারা যদি ওটা রাখো, তাহলে তোমরা সঠিক বানান, তারপর ওই বানানটার উচ্চারণ কেমন, ওটা পারিভাষিক শব্দ কি, ওটা কোন ভাষা থেকে আগত, এই ব্যাপারগুলো জানতে পারবে। এই কাজগুলো করার জন্য, অর্থাৎ ইংরেজি ডিকশনারির কাজটাই আমার বাংলা অভিধান করে থাকে। ওকে, আচ্ছা, তাহলে আহ বানান শেখার বিশ্বস্ত গ্রন্থের নাম কি? বাংলা অভিধান। ওকে, আচ্ছা বলো, কে যেন স্যার রাখতেছে রে, এখন বলো। তো স্যার স্যার এখন তো স্যার মোবাইলে এগুলো পাওয়া যায়, তাইলে স্যার ওই অত বড় একটা বই দিয়ে স্যার খুঁজে খুঁজে বের করতে কষ্ট হয় না? আচ্ছা শুনো, এখন দেখো, আমরা যদি ডিভাইসের উপর আসক্ত হয়ে পাই, এর ক্ষতিকর দিক অনেকগুলো, তাই না? আমরা যদি মোবাইলের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল হয়ে যাই, সেটা আমাদের জন্য স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, ঠিক তেমনি এর সীমাবদ্ধতা কি। ধরো, আমার একটা নতুন শব্দ, যেমন বাড়ি মানে জল, সাপোজ আমরা এই অর্থটা জানি না, তো আমরা যখন এটা মোবাইলে সার্চ করব শুধু বাড়ি শব্দটাই লিখবো, তাই না? কিন্তু আমি যখন একটা অভিধান বের করব, বা আমি যদি অভিধানটা বের করি, আমি যখনই বাড়ি শব্দটা বের করতে যাব, তখন অটোমেটিক ভাবে আরো নতুন নতুন শব্দগুলো আমার চোখে ভাসবে, অথবা বাড়ির উপরে নিচে যে শব্দগুলো আছে সেগুলো পড়া হয়ে যাবে আমার। এতে হবে কি, আমি একটা শব্দ যখন পড়তে যাব, এর পাশে আমার দু তিনটা শব্দ অটোমেটিক পড়া হয়ে যাচ্ছে। এটা আমার একটা প্লাস পয়েন্ট। এই জন্য আমাদের টিচাররা সবসময় বলে, তোমরা সবসময় অভিধান ইউজ করবা, কখনো ডিভাইসের প্রতি আসক্ত হবা না। বুঝতে পারছো তাসনিম? স্যার, হ্যাঁ বলো। জি স্যার। স্যার 6 নাম্বারটার লাস্টে একটা ইয়ে আছে। 6 নম্বরে লাস্টে বলতে? স্যার আপনি একটু যান, নিচে যান। আচ্ছা আচ্ছা, 6 নম্বর, আচ্ছা কোনটা বাবা, বলো। ওই যে স্যার আজকে পরীক্ষায় আছে। মাসের শেষ দিন মনে হয় স্যার, ওইটার মানে স্যার স্যার ওই যে বাগধারা। বাংলা ভাষার Yes, sir. ইয়েটা ছিল। স্যার এটা কোন বই? হ্যাঁ বলো। স্যার মাসের শেষ দিন কি মাসান? না বাবা, মাসের শেষ দিন সংক্রান্তি। মাসান্ত না বাবা, মাসের শেষ দিন কিভাবে বসন্ত হবে? বসন্ত না বসন্ত না মাসান। মাসান্ত স্যার মাস না, আমার বইয়ে যেটা দেওয়া আছে বা আমি যেটা পড়েছিলাম সেটা সংক্রান্তি বলছিলাম, মাসের শেষ দিন। তোমাদের বই কি অন্য কিছু দেওয়া আছে? সংক্রান্তি বা মাসান্ত স্যার সংক্রান্তি দেওয়া হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যদি বইয়ে দেওয়া থাকে তাহলে দুটো উত্তর। এখন আমার তো কি কম থাকতেই পারে, বা আমি পড়িনি, কিন্তু আমি সংক্রান্তি জানি। কারণ তোমরা দেখবা সংক্রান্তিতে উৎসব পালন করা হয়, সনাতন ধর্মাবলম্বীরা হয়তো বা জেনে থাকবে, কোন মাসের সংক্রান্তিতে তারা চৈত্র উৎসব সংক্রান্তি পালন করে। যেমন যারা এই যে তোমার চৈত্র সংক্রান্তিতে আহ কারা কৃষ্ণ বা বৈশাখী উৎসব পালন করে কারা চৈত্র মাসের শেষে? চাকমা।
মা বা মারমারা, অর্থাৎ এখানে সংক্রান্তি কেন বলছে, অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন, অর্থাৎ চৈত্র সংক্রান্তি, এই জন্যই বলা হয়। ওকে, আচ্ছা তোমরা যে পরীক্ষা দিছো আর কোথাও কোনো সমস্যা? স্যার মাসান্ত হয় না। হ্যাঁ মাসান্ত হবে বাবা, সমস্যা নেই। মাসান্ত যারা দিছো তাদের উত্তরও ঠিক, সংক্রান্তিও ঠিক। হ্যাঁ বলো। স্যার এটা কোন বই? এটা তো বাবা স্যার মডেল আমাদের টেস্ট একটা, তোমরা এখনো পাওনি? স্যার হ্যাঁ বলো। এটা কি আইডিয়াল স্যার প্রকাশনী 30 মডেল? এটা মডেল 6 মনে হয় আমার বই, বা 5। স্যার সুশীল প্রকাশনী এটা। আর এটা সুশীল প্রকাশন। আচ্ছা শুনো, তোমরা যে আজকে পরীক্ষা দিয়েছো এই মডেল টেস্টে কি তোমাদের কথা সমস্যা আছে? থাকলে বলো, নতুবা আমরা পরেরটাতে চলে যাই। ও স্যার নো স্যার। স্যার ওকে, স্যার গ্রাফিতি দিয়ে স্যার। বুঝলাম না, গ্রাফিতি দিয়ে কি লিখতে বলেছে? কোনটা বাবা? আরেকবার বলো কোনটা? অনুচ্ছেদের কথা বলছে। গ্রাফিতি। স্যার অনুচ্ছেদের কথা বলছে। কয় নম্বর আমার এখানে, কয় নম্বর বলো তো, আমার এখানে কয় নম্বর? স্যার এখানে আর এখানে নাই আচ্ছা বাবা, পরীক্ষা প্রশ্নটা আমার কাছে আসেনি এখনো, আসলে স্যার। তোমাদের আমি বলতে পারতাম। বলো বলো বলো, শুনতেছি আমি। স্যার বলছি স্যার এখানে স্যার বলছে এখানে স্যার এই কৃত্রিমের স্যার বিপরীত শব্দ কি হবে স্যার? স্বাভাবিক। কৃত্রিম জিনিসটা কি, স্যার যেটা মানুষ কৃত্রিম তৈরি করে বা খাঁটি হবে না? কৃত্রিম মানে কোনটা বাবা? প্রাকৃতিক হয় না। স্যার প্রাকৃতিক হবে। স্যার আরে প্রাকৃতিক হ্যাঁ বলো। প্রকৃতি লিখছি আমি। প্রকৃত কোনটা? লিখছি। স্বাভাবিকই তো, কৃত্রিম কৃত্রিম। আচ্ছা শুনো, এটা তো দেখো তোমার যে একটা শব্দের উত্তরই তো হবে না, যেমন স্বাভাবিক, অকৃত্রিম, প্রাকৃতিক, যেটা দাও সেটাই সঠিক। কৃত্রিম স্যার কি, খাঁটি অর্থাৎ হবে না? কৃত্রিম তো কোনটা খাঁটি না বাবা, খাঁটি আর তোমার ভেজাল, এই প্রকৃত দুটো হচ্ছে লিখলে হবে বিপরীত না শব্দ। প্রকৃত। প্রকৃত, হ্যাঁ বা প্রাকৃতিক দিতে পারো, প্রকৃত দিতে পারো, সমস্যা নেই। অকৃত্রিম হবে, হ্যাঁ অকৃত্রিম শব্দ আছে, আমরা ব্যবহার করি সেটা বাংলা সাহিত্যে। ওকে, তাহলে আমরা আর কথা না বাড়াই, তোমরা এটার স্যার আরেকটা বলো। প্রবলেম। হ্যাঁ বলো প্রশ্ন। স্যার সংক্ষিপ্ত প্রশ্নের লাস্টে একটা আছে। আচ্ছা দাঁড়াও, আমি বের করি একটু সময় দাও। আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্নের শেষে কি কোনটা বলো, প্রশ্ন বলো। আমি বলছি স্যার ক্লাস করার সময় সংক্ষিপ্ত শেষে কোনটা প্রশ্ন বলো। গালিব শুনতে পাইনি, আবার বলো। ও স্যার 1-6 নাম্বারটা বলছেন। আচ্ছা, ওই যে বাংলাদেশের কোন লোকশিল্পের মধ্যে শত শত বছর পূর্বে পাল কুমোরদের কারিগরি বিদ্যা বা শিল্পী মনের পরিচয় পাওয়া যায়, তাই তো? না স্যার, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কোনটা বাবা? এটা তো বাংলা সাহিত্যের, সৈয়দ মুস্তফা আলী এটার উত্তর, রম্য রচয়িতা। এটা তো আমরা এই পূর্বের মডেলটা যখন সৈয়দ মুস্তাফা আলী। আচ্ছা শুনো, আচ্ছা শুনো, এটা যে আমরা পূর্বের যখন মডেলটা সলভ করি তখন তো আমরা জেনেছিলাম। কি হবে ওটা, উত্তরটা বলে দাও তো, বাকিটা বলো। সৈয়দ মুস্তাফা মুস্তাফা আলী। সৈয়দ মোস্তফা আলী। ওকে, তাহলে আমি পরের মডেল টেস্টে চলে গেলাম, কি বলো? Yes, sir. আচ্ছা, এটাই তো না, এই যে ঠিক চিহ্নটা করবা, এরপরে ছোট প্রশ্ন, শূন্য স্থান, এই তিনটা উত্তর লিখবা, এরপরে আমি সলভ করে দিব তোমাদের। 1 নম্বর লিখো, যেহেতু এটা 2 পেজে, এই 4টা লেখা হলে বলবা, আমি তাহলে স্ক্রিন উপরে নিয়ে আসবো। দ্রুত করো। স্যার হ্যাঁ কুটি 1 কুটি নম্বরটা লিখেছো। আচ্ছা দাঁড়াও, বাকিটা একটু সময় দাও বাবা। আমি যদি স্ক্রিন ছোট করি তাহলে তো তোমরা দেখতে পাবা না, একটু সময় দাও, বাকি 4টা লিখে ফেলো, সব লিখে ফেলো, এরপরে আমি নিয়ে যাচ্ছি উপরে, সমস্যা নেই। স্যার কুটি কুটি আবার বলবেন। 1 নম্বরটা লিখো, 2 নম্বর লিখবা, 3 নম্বর লিখবা, অর্থাৎ টিক চিহ্ন, ছোট প্রশ্ন, শূন্য স্থান, এই 3টা লিখে ফেলবা। সময় হচ্ছে তোমাদের 45 পর্যন্ত, 45 মধ্যে শেষ করবা, এরপর আমাদের সলভ করতে হবে। লিখো, দ্রুত লিখো।
চারটা, এই চারটা লেখা শেষ, তাহলে আমি স্ক্রিন উপরে তুললাম। জি স্যার। জি স্যার। ওকে, স্যার কোনটা কোনটা বললেন শুনতে পাইনি আমি। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, আচ্ছা। এই চারটা লেখা শেষ। নো স্যার। যুদ্ধ করো বাবা, যুদ্ধ করো। স্যার এই চারটা হয়ে গেছে। একটু দাঁড়াও, বাড়াও, বাকিরাও শেষ করুক। স্যার এই চারটা হয়ে গেছে। ওকে, আমি উপরে তুললাম। যাদের বাকি আছে তোমরা পরে শেষ করিও, সমস্যা নেই। এখন এগুলা লিখো যেটা দেখা যাচ্ছে, যেমন উমনটা লিখে ফেলো, এরপরে এক কথা প্রকাশগুলো লেখা শুরু করো। স্যার লেখা ওকে, এক কথা প্রশ্ন লিখো। এক হ্যাঁ কথা লিখো, উত্তর লিখো। হ্যাঁ, 2 নম্বর লিখা হলে 3 নম্বর লিখতে হবে তোমাদের। রিয়ান কিছু বললা বাবা, শুনতে পাইনি আমি। স্যার বলছে কি স্যার যারা হাত তুলে রাখছে সবারই কি শেষ? না না, এরা আগেই হাত তুলছে। যারা হ্যান্ড রাইজ করছো হাত নামা ফেলো বাবা, লেখা শেষ হলে তখন হ্যান্ড রাইজ করিও। স্যার আমার শেষ। ওকে, তারপর হচ্ছে এই যে মানহা, আকিব, ফাতিয়া, তোমাদেরও কি শেষ লিখা? স্যার আমার আর 2 মিনিট লাগবে। ওকে, লিখো।
হ্যাঁ বলো। স্যার একটু নিচে নেবেন? হ্যাঁ নিচ্ছি। 3 নম্বর লেখা হলে আমাকে বলবা। স্যার লেখা শেষ। ওকে, দ্রুত করো, বাকিরা দ্রুত করো। স্যার শেষ। আচ্ছা, মাহমুদুল্লাহ দ্রুত শেষ করো বাবা। ফাতিয়া, তোমার লেখা শেষ? জি স্যার। ওকে, বাকিতে কি অবস্থা? যারা হ্যান্ড রাইজ করছো সবারই লেখা শেষ? Yes, sir. আহমেদুল, ইয়েস স্যার। বিপিন, রিদা দ্রুত শেষ করো বাবা। তোমরা দ্রুত শেষ করলে, এটা সলভ করলে আমরা আরো প্রশ্নের উত্তরে যেতে পারবো। তাসনিম দ্রুত শেষ করো। তারপর হচ্ছে এই যে ইস্তিয়াক, রিদা, যারা, অর্ণ। অর্ণ তুমি লিখতেছো না কেন বাবা? লিখো। স্যার শেষ তো। আচ্ছা, মাহাদি হাসান, মারজান লিখো। স্যার শেষ। একটু সময় দাও, আর 2 মিনিট সময়, বাকিরাও লেখা 45 মধ্যে লিখে শেষ করবা। যতটুকু লিখবা ততটুকু শেষ করবা। 45 স্যার বাজে এই লেখা অফ করবা। স্যার এই ছবিগুলো কি পিডিএফ গ্রুপে সেট করে দেওয়া যাবে? কোনটা বাবা? এই যে আমি যেখান থেকে পড়াচ্ছি, ইয়েস স্যার। এটা হচ্ছে তোমাদের মনে হয় কুরিয়ারে পাঠানো হচ্ছে সফট কপি, মানে তুমি হার্ড কপিটা পেয়ে যাবা। তোমাদের ওই আচ্ছা। যে পোস্টাল যোগে পাঠানো হচ্ছে। ওকে, বাকিটা দ্রুত করো। টোটাল কয়টা বই স্যার? এটা তো বাবা আমি বলতে পারলাম না। একটা স্যার। আচ্ছা, অনেকে পেয়েছে, তারা বলতে পারবে, কিন্তু আমি বলতে পারতেছি না এই মুহূর্তে। ওকে, তোমরা দ্রুত শেষ করো। 43 বাজে, আর 2 মিনিটের মধ্যে লেখা শেষ শেষ করবা সবাই। স্যার একটু 1 নাম্বারটা দেখাতে পারবেন? হ্যাঁ অবশ্যই দেখাবো না কেন, অবশ্যই। দাঁড়াও, এই যে 1 নম্বরের 4টাই পাশে আছে, দেখো। ওকে, বাকিরা আর 1 মিনিটের মধ্যে লেখা শেষ করবো, এরপর আমরা সলভ করব। ওকে, সবাই লেখা শেষ করো। আমি এবারে নিচের দিক থেকে প্রশ্ন জিজ্ঞেস করবো, মাইক্রোফোন অন করে উত্তর দিবা। রেশমা আক্তার, মাইক্রোফোন অন করো। রেশমা আক্তার, মাইক্রোফোন অন করো। রোহিত রহমান, মাইক্রোফোন অন করো। ইয়েস স্যার। আচ্ছা রেশমা, তুমি বলো পৃথিবী শব্দের সঠিক প্রতিশব্দ কোনটা এখানে? কি স্যার? এই যে 1 নম্বরের ক নম্বরটা, পৃথিবী শব্দের অর্থ, স্যার আমি মানে বলি। সঠিক আচ্ছা স্যার দাঁড়াও, রেশমা জননী বলো। হবে। জননী। স্যার জননী মানে তো মা।
হ্যাঁ, সেটাই তো স্যার এটা বললাম। অবনী আচ্ছা হবে। আচ্ছা, একটু অবনী। দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। একটু সুযোগ দাও বাবা, আমি তোমাদের জিজ্ঞেস করি তো। রেশমা, তুমি বলতেছো জননী। জননী শব্দের অর্থ হচ্ছে মা। ওকে। নীর শব্দের অর্থ হচ্ছে কি? বাসা বা আবাসস্থল। জীবন মানে কি জানোই। তাহলে বাকি থাকতেছে কি? অবনী। অবনী মানে পৃথিবী, এর বাইরে ধরনী, এর মানেও পৃথিবী। আচ্ছা, এরপর আদিল, মাইক্রোফোন অন করো। আদিল, মাইক্রোফোন অন করো। এই যে তারপর সে মুহতাসিম ভুইয়া, মাইক্রোফোন অন করো। আদিল, মাইক্রোফোন অন করতেছো, অফ করতেছো কেন বাবা? অন করে বলো। আচ্ছা, আদিল বলো, নিচের কোনটি নিত্য নারীবাচক শব্দ? বলো, মাইক্রোফোন অন করে বলো। মানহা, মাইক্রোফোন অন করো। আমি বলি স্যার 1 নাম্বারটা সতীন। স্যার আচ্ছা, সতীন। সতীন, হ্যাঁ হ্যাঁ। বিপত্নিক মানে কি জানো তোমরা? বিপত্নিক শব্দের অর্থ কি বলো তো? স্যার যার স্ত্রী মারা গেছে। হ্যাঁ, যার স্ত্রী মারা গেছে। যেমন আমরা মহিলাদের বলি না বিধবা। বিধবা শব্দের বিপরীত শব্দ হচ্ছে এটা কি বিপত্নিক। বিধবা শব্দের প্রতিশব্দ? বুঝি নাই, বিধবা শব্দের বিপরীত শব্দ বাবা। যেমন আহ বিধবা বলি কাদের? মহিলাদের, যাদের স্বামী মারা যায়। ঠিক তেমনি বিপত্নিক হচ্ছে না, বিধবা শব্দের বিধবাটা হচ্ছে নারীবাচক, পুরুষবাচক হচ্ছে বিপত্নিক। বিপরীত শব্দ হবে না, ভুল আমার হলো। আচ্ছা, ওকে। সূর্য শব্দের প্রতিশব্দ কোনটা? মানহা স্যার বলো। পত্নী মানে কি? পত্নী মানে স্ত্রী, জায়া, পত্নী, বউ। স্যার আমি বলি এটা। হ্যাঁ বলো। সূর্য শব্দের স্যার এটা প্রতিশব্দ 2 কোনটা বলো নাম্বারটা তো? হবে। মার্তণ্ড। উচ্চারণ করে বলো বাবা, 2 নম্বরটা এটা কি ধরনের উত্তর? বলো, উচ্চারণ করে বলবা। স্যার ঠিক আছে। দেখতে পাচ্ছি না ক্লিয়ারলি। আচ্ছা, এরপরে দেখো, গ নম্বরটা, সেকালে সাধারণ লোক জুতো পরতে পারতো না কেন বলো তো? স্যার আমি স্যার হ্যাঁ আমি বলো, বলি বলো স্যার বলো। ক্রয় ক্ষমতা ছিল না। ক্রয় ক্ষমতা আচ্ছা, এর আচ্ছা, এরপরে টিক চিহ্নটা দেখো, যে কোনটির পিছনে বালক ছোটে, স্যার আমি এটা আমি বলি বলে দিই। হ্যাঁ বলো। স্যার ঘুড়ি ঘুড়ি। আচ্ছা, ওকে। তাহলে টিক চিহ্ন শেষ। এবার সংক্ষিপ্ত প্রশ্ন, যাকে জিজ্ঞেস করবো সে উত্তর করবা। ওকে, অর্ণ, মাইক্রোফোন অন করো। স্যার অর্ণ, আমি মাইক্রোফোন অন করো। জি স্যার আচ্ছা, সেই দৃশ্য বাংলাদেশের সবুজ শ্যামলের মাঝখানে দেখা যায়, এটা কোন দৃশ্যের কথা বলা হয়েছে বলো তো? স্যার এটা মরুভূমির চন্দ্রের লোকের দৃশ্য। আচ্ছা দেখো, আমাদের দেশ তো হচ্ছে সবুজ শ্যামলে ভরপুর। এখানে তো মরুভূমি আমরা পাবো না, তাই না? এখানে তো আর হচ্ছে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, ওদের মতো মরুভূমি আমাদের নেই। তাহলে মরুভূমির মধ্য থেকে চন্দ্রলোক দেখার মানে এই দৃশ্যটা আমরা পাবো না কখনই। আচ্ছা, এরপরে হচ্ছে রোহিত রহমান। আমি বলি আমাকে একবারও ধরে। আচ্ছা বাবা, আমি আমি নামগুলো সিরিয়ালি বলতেছি তো এই জন্যই বুঝতে পারতেছি না। আচ্ছা দেখো, আহ ফাতিহাকে একবার জিজ্ঞেস করছি, আকিবকে জিজ্ঞেস, আচ্ছা জাইসুর রহমান। ইয়েস স্যার আচ্ছা, মাদার তেরেসা মাটিতে দাগ দিয়ে শিশুদের কি শেখাতেন বলো তো? বলো। বর্ণমালা বর্ণমালা, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে ফারাবি। ফারাবি, ইয়েস মাইক্রোফোন স্যার। অন করো। আচ্ছা, ইয়েস এই যে স্যার। 9 নম্বরটা আমরা দেখতে পাচ্ছি, শেষের কবিতা কার লেখা বলো তো? স্যার রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। ওকে। আচ্ছা, আয়ান মাহাতা, মাইক্রোফোন অন করো। তুমি আমাকে বলো, শেষের কবিতা কি ধরনের রচনা? কাব্যগ্রন্থ, উপন্যাস, ছোট গল্প না প্রবন্ধ? স্যার কি বলছেন? শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কি ধরনের রচনা? স্যার বলো। আমি বলবো স্যার কাব্যগ্রন্থ। একটু দাঁড়াও। আর উপন্যাস। আচ্ছা, উপন্যাস। একটু দাঁড়াও। আয়ান মাহাতা স্যার এটা বললো উপন্যাস। কাব্যগ্রন্থ। আর আচ্ছা, এটা সঠিক উত্তর হচ্ছে উপন্যাস বাবা। আমরা হয়তো বা অনেক সময়, এই যে এখানে দেওয়া আছে কবিতা লেখা, কবিতা লেখাটা দেখে আমরা অনেকেই উপন্যাস না কাব্যগ্রন্থ বলে থাকি, কিন্তু এই শেষের কবিতা একটা উপন্যাসের নাম, যেটা উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করছেন। আচ্ছা, রিয়ান, মাইক্রোফোন অন করো। ইয়েস স্যার স্যার আচ্ছা, স্যার ক যে নাম্বারের উত্তরটা কি হবে? ক নম্বর প্রথমটা, মরুভূমি। ইয়েস স্যার। মরুভূমিতে চন্দ্রলোক। স্যার এমসি। আমাকে আচ্ছা, আমি কাকে প্রশ্ন জিজ্ঞেস করলাম? রিয়ান।
ইয়েস স্যার। আচ্ছা তুমি বলো, আছে উচ্চ লক্ষ্য সুখ উচ্চতর, এর পরবর্তী চরণ কোনটা বা লাইন কোনটা? স্যার পারি না, আরেকটা জানেন স্যার? আচ্ছা স্কিপ করো। আচ্ছা জান্নাত বলো। স্যার আমি বলি দাঁড়াও, জান্নাতকে জিজ্ঞেস করছি, জান্নাত বলো। স্যার আমি বলবো আচ্ছা বলো বলো। রবীন্দ্রনাথ ঠাকুর। স্যার আমি বলি হ্যাঁ স্যার বলো, আমি পরের চরণ বলি, বা পরের লাইনটা বলো। জেলা বিধি কাদাতে নড়ে। আচ্ছা ওকে। তারপর হচ্ছে রিদা, মাইক্রোফোন অন করো। শারীরিক শব্দের বিপরীত শব্দ কোনটা রিদা, বলো, দ্রুত বলো, সময় বেশি নিবা না। মানসিক, ওকে। আচ্ছা এরপরে হচ্ছে আহ ইস্তিয়াক, মাইক্রোফোন অন করো। ইয়েস গড্ডালিকা প্রবাহ বাগধারাটার অর্থ কি? স্যার, এটা লিখতে পারি। আচ্ছা আহ স্যার আমি বলি একটু দাঁড়াও বাবা, আমি জিজ্ঞেস করতেছি। তাসনিম বলো, গড্ডালিকা প্রবাহ। স্যার অন্ধ অনুকরণ। ওকে। এখন সবার জন্য আরেকটা প্রশ্ন, এই যে গড্ডালিকা প্রবাহ, এখানে এই যে গড্ডাল বা গড্ডা, এটা দ্বারা কি বোঝানো হয়েছে বা এটা কি? স্যার ভেড়া। স্যার ভেড়া। ভেড়ার পাল। তোমরা যদি ভেড়ার পাল দেখে থাকবা, প্রথম ভেড়াটা যেদিক দিয়ে যাবে, যতই কঠিন পথ হোক না কেন, বাকি ভেড়াগুলো ওই পথটা দিয়েই যাবে। বুঝতে পারছো? এই জন্য এটা বাগধারা হিসেবে ব্যবহৃত হচ্ছে, এবং এটার অর্থ দাঁড়াচ্ছে যে অন্ধ অনুকরণ, অর্থাৎ প্রথম ভেড়াটা যেদিক দিয়ে গেল, বাকিরাও কোনো বিচার বিবেচনা না করেই সেদিক দিয়েই তারা যাচ্ছে। বুঝতে পারছো? এই জন্যই বলা হয় গড্ডালিকা প্রবাহ মানে হচ্ছে অন্ধ অনুকরণ। বুঝতে পারছো আমার কথা? স্যার আচ্ছা বলো তোমরা, শুনো। হ্যাঁ বলো বলো। এমসিকিউর ফোন নাম্বারটা কি হবে এটা? এমসিকিউর খ নম্বর, আচ্ছা ওটাতে একটু দাঁড়াও। এমসিকিউর খ, একটু দাঁড়াও। খ নম্বরটা হবে নিত্য নারীবাচক, সেটা পাবো সতীন। আচ্ছা আমরা যেখানে ছিলাম, গড্ডালিকা প্রবাহ মানে কি হচ্ছে অন্ধ অনুকরণ। কেন? এটা গড্ডালিকা শব্দের, এবারে বিসিএস এর একটা কিন্তু প্রশ্ন, এই যে বিসিএস পরীক্ষা হয় না, চাকরি পরীক্ষা, এই চাকরি পরীক্ষাতে আসছো সম্ভবত 49 না 47 আসছিল, 47তম বিসিএস এ, যে এই যে গড্ডালিকা প্রবাহের গড্ডাল শব্দের অর্থ কি, ভেড়া বা গড্ডাল দ্বারা কি বুঝায়। আবার হচ্ছে এটিও একটা পরীক্ষা, চাকরির এক্সাম, সেখানেও আসছিল এটা। আচ্ছা এরপরে দেখো 6 নম্বরটা বলবা। মুবিন, মাইক্রোফোন অন করো। কেয়া পাতার নৌকা গড়ে সাজিয়ে দেব ফুলে, চরণটি ভাষারীতি অক্ষুণ্ণ রেখে অপর চরণটি লিখো, এর পরের লাইনটা কি বলতো? তোমার কথা বুঝতে পারিনি। রেদওয়ান রাদিয়ান আলফি বলো। স্যার ও বলছে পারে না। আচ্ছা যে বারবার বলে দাও। স্যার এটা আমি শুনেছি কিন্তু এখন মনে পড়ছে না। আমি আচ্ছা কে পারবা এটা বলো। স্যার স্যার কি হ্যাঁ জানি বলো। স্যার চলবে দুলে দুলে এই টাইপের একটা। স্যার তাল তাল দিঘিতে দিঘিতে ভাসিয়ে দেব তাল চলবে দিঘিতে দুলে ভাসিয়ে দুলে। দুলে দুলে দেব চলবে তুলে তুলে। চলবে দুলে দুলে। আচ্ছা এরপরে দেখো যে বর্গীয় জন্মটা, এটা বলি আমি নিজেই, যে একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষার নাম কি বলো? কি স্যার? এই যে বর্গীয় জ নম্বরটা, একটি উপভাষাকে আদর্শ ধরে স্যার সবার প্রমিত ভাষা। বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষার নাম কি? প্রমিত ভাষা। আচ্ছা প্রমিত ভাষার আরেকটা নাম আছে, সেটা কি বলতো? সামাজিক ভাষা। স্যার উপভাষা। উপভাষা বা চলিত ভাষা বা সামাজিক আঞ্চলিক ভাষা ভাষা। স্যার। দেখো এক একটা অঞ্চলে তো এক এক রকম ভাষা, এখন তো এটা তো সবার বোধগম্য হবে না, কিন্তু এই চলিত ভাষাটার একটা যে, আদর্শ রূপ, সেটা হচ্ছে বাবা প্রমিত ভাষা। ওকে। আচ্ছা তারপর একটি সুস্থ ও স্বাভাবিক স্যার শিশুর চলিত সঙ্গে ভাষা। প্রমিত ভাষা হবে উত্তরটা। ওকে। শিশু সুস্থ ও স্বাভাবিক বিকাশের সঙ্গে কিসের সম্পর্ক বলতো? প্রকৃতির। স্যার প্রকৃতি ও পরিবেশের সম্পর্ক। আচ্ছা এরপরে দেখো ষড়যন্ত্র, এই সন্ধি বিচ্ছেদ কি হবে বলো? ছট যোগ যন্ত্র। আচ্ছা এখন আমাকে বলো, এই যে ষড়যন্ত্র, এটা কি ধরনের সন্ধি, কোন সন্ধি এটা স্যার বলো? ব্যঞ্জন সন্ধি। আচ্ছা তাহলে ব্যঞ্জন সন্ধি সংজ্ঞাটা বলে ফেলো তোমরা। স্যার ব্যঞ্জন ব্যঞ্জন বা স্বরব্যঞ্জন বা ব্যঞ্জন স্বর
যুক্ত হবে। আচ্ছা, স্বর ওকে ওকে, বুঝতে স্বরব্যঞ্জন। পারছি, তোমরা জানো সবাই। তাহলে সংজ্ঞাটা হচ্ছে স্বর ব্যঞ্জনে, ব্যঞ্জনে স্বরে, ব্যঞ্জনে ব্যঞ্জনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলা হয়। আর এখানে আমরা স্বরযন্ত্রকে সন্ধি বিচ্ছেদ করলে শট যোগ যন্ত্র, শট এটাও একটা ব্যঞ্জন ধ্বনি, যন্ত্র এটাও একটা ব্যঞ্জন ধ্বনি, দুটো মিলেই যে ব্যঞ্জনে ব্যঞ্জনে যে ধ্বনি মিলিত হয় সেটাকে ব্যঞ্জন সন্ধি বলে। তাহলে আমরা বলতে পারি স্বরযন্ত্র একটা ব্যঞ্জন সন্ধি। আচ্ছা, এরপরে দেখো 3 নম্বরটা, যে প্রফুল্ল এর বিপরীত শব্দ কি বলতো? বিমর্ষ। অর্থাৎ প্রফুল্ল কি আনন্দ, উৎফুল্ল ইত্যাদি না, বিমর্ষ অর্থাৎ তার মন খারাপ যেটাকে বলি আমরা। আচ্ছা, ধ্বনির প্রতীককে কি বলে? বর্ণ। স্বরাক্ষর আচ্ছা, আমরা বা বর্ণ। সংজ্ঞাতে পড়ছি যে ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলা হয়, অর্থাৎ যে সাংকেতিক চিহ্নের মধ্য দিয়ে ধ্বনিগুলোকে লিখে প্রকাশ করা হয় তাকে বর্ণ বলা হয়। তাহলে আমরা বলতে পারি ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। আচ্ছা, জসীমউদ্দিন কোথায় জন্মগ্রহণ করেন? ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে। ওকে, তাহলে জসীমউদ্দিন স্যার কোথায় ক জন্মগ্রহণ নাম্বারটা করেন? কি হবে? কোনটা আরেকবার বলো। ক নাম্বারটা কি হবে? প্রফুল্ল এর বিপরীত শব্দ বিমর্ষ, বয় ঋষি ম রেপ মদিনাস্য। ওকে, আচ্ছা, জসীমউদ্দিন ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। ওকে, আচ্ছা, এরপরে ঘ নম্বরটা দেখো, কলকাতার কালীঘাটে মাদার তেরেসা ড্যাশ নামে একটি ভবন প্রতিষ্ঠা করেন, কি হবে বলো? নির্মল হৃদয়। ওকে, আচ্ছা, বাংলা কবিতার ক্ষেত্রে ছন্দের জাদুকর বলা হয় কাকে? সত্যেন্দ্রনাথ দত্ত। আচ্ছা, বনফুলের আচ্ছা, বনফুলের প্রকৃত নাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়। আচ্ছা, আচ্ছা, ভানু সিংহ কার ছদ্মনাম বলতো? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। পল্লী কবি বলা হয় কাকে? জসীমউদ্দিন। আচ্ছা, জসীমউদ্দিন। নির্জনতম কবি বা নির্জনতমতার কবি বলা হয় কাকে? স্যার কাজী নজরুল ইসলাম হবে? না বাবা, বুদ্ধদেব বসুকে। স্যার কাকে? স্যার বুদ্ধদেব বসু। শামসুর রহমান হ্যাঁ হবে? বলো। না বাবা, শামসুর রহমান না। স্যার একটু লিখে দেন। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আমি বলতেছি আবার। আচ্ছা শোনো, এখানে একটু ভুল আছে। নির্জনতম কবি বা নির্জনতমতার অনেক জায়গায় তুমি নির্জনতম পাবা, সেটা হচ্ছে জীবনানন্দ দাশ, এবং জীবনানন্দ দাশকে এই কথাটা বলছে বুদ্ধদেব বসু। বুঝতে পারছো? এটা খাতায় লিখে নাও, নির্জনতম কবি। মিউট। এই আলভি, মিউট করো বাবা, বাকিটা মিউট করো, আমি বলতেছি, আমি ইনফরমেশনটা বলতেছি, লিখো যে নির্জনতম কবি হাইফেন দিয়ে লিখবা জীবনানন্দ দাশ। এই কথাটা কে বলছে বা এই উপাধি কে দিছে? এই উপাধিটা দিয়েছে হচ্ছে বুদ্ধদেব বসু। ওকে, তারপর স্যার হচ্ছে কোন ভোরের পাখি বলা কবি? হয় কাকে? হ্যাঁ, স্যার নির্জনতম কবি, নির্জনতম কবি জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ, তার একটা বিখ্যাত কবিতা বনলতা সেন, তোমরা কি পড়েছো? আরেকজনের নাম কি বল? আচ্ছা, বলতে পারবেন? জীবনানন্দ দাশকে বলা হয় নির্জনতম কবি। এই উপাধিটা দিয়েছেন বুদ্ধদেব বসু, তিনিও বিখ্যাত একজন কবি। ওকে, আচ্ছা, ভোরের পাখি বলা হয় কাকে, কে জানো? বিহারীলালকে। বিহারীলালকে। হ্যাঁ, ভোরের পাখি বলা হয়, এটাও লিখে নাও, বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলা হয়। স্যার নাম্বারটা উত্তর কি হবে? স্যার কাকে নম্বরটা আবার হবে বাবা সত্যেন্দ্রনাথ দত্ত। স্যার কি বিহারী বলতেছিলে বলো, আরেকবার বলো। ভোরের পাখি কাকে বলে? বিহারীলাল চক্রবর্তী। 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 স্যার হ্যাঁ বলো। স্যার সত্যেন্দ্রনাথ দত্ত কোন গ্রামে বলেছিলেন? এই যে বাংলা কবিতার ক্ষেত্রে ছন্দের জাদুকর বলা হয়, ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। না স্যার, এটা না স্যার, জসীমউদ্দিন ফরিদপুর জেলার ড্যাশ গ্রামে জন্মগ্রহণ করেন। কোন তাম্বুলখানা গ্রামে? গ্রামে জন্মগ্রহণ করে, গ নম্বর। ওকে, আচ্ছা, আমরা এই পর্যন্ত যা কিছু লিখেছি খাতায় সবগুলো সুন্দর মতো পাঠিয়ে দাও। বুঝতে পারছো আমার কথা? স্যার মডেল টেস্ট 4টাও পিডিএফ করবো?
স্যার হ্যাঁ পিডিএফ তোমরা করব? না পিডিএফ করতে হবে না, নরমালি ছবি তুলে পাঠিয়ে দাও। ওকে, আজকে এই পর্যন্তই। 4 বলতে বাবা আমরা এই ক্লাসে এই স্যার 1 ঘন্টা ধরে যা HW লিখেছি, এইচডব্লিউ বাবা থাকতেছে না, তোমরা পরের মডেলটা পড়ে নিবা। ওকে, পরের তোমাদের এই কত করলাম, 6 করলাম না, তোমাদের হচ্ছে 7, 8, 9, 10 এই 4টা মডেল টেস্ট পড়া থাকলো, আমি যে কোনো একটা সলভ করব। ওকে, আচ্ছা আমরা এই পর্যন্ত যা যা লিখেছি সবকিছু পাঠিয়ে দাও, ছবি তুলে পাঠিয়ে দাও, প্রত্যেকে খাতা পাঠিয়ে দিবে, আমি ওকে সবারই স্যার। খাতা চেক করব। ঠিক আছে তাহলে, আসসালামু ঠিক আছে তাহলে বাবা, স্যার পাঠিয়ে ভালো দিয়েছি। থাকো, পরের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।